ঠিক আছে। তো নর্টন থিওরেমে আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, একটা সার্কিট। এখন এখানে আরএল এর কারেন্ট নির্ণয় করতে হবে। তো নর্টন থিওরেমে প্রথমে আমরা কি করব, যে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে তার সেটা শর্ট করে দেব। আগে আমরা থেভেনিন থিওরেমে কি করেছি সেটা সেটা আমরা ওপেন করে দিচ্ছি, ওপেন তাই না? করছি। জি হুম। প্রভু। কিন্তু এখানে হচ্ছে সেটা আমরা শর্ট করে দেব। শর্ট করে দিয়ে তারপর কি করব, শর্ট করার পর সেটার কারেন্ট নির্ণয় করব, অর্থাৎ ওই শর্ট পথে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। অর্থাৎ যে লোডের মধ্যে যে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে সেটাকে শর্ট করে সেই শর্ট শর্ট পজিশন দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে নর্টন কারেন্ট, আইএন দিয়ে লেখা হয় সেটাকে। এরপর ওই শর্ট পথটি খুলে ফেলতে হবে এবং সার্কিটে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন, আগের মতো করে একদম। সেখানে আমরা আরটিএস নাম দিছি, ওইটাকে আরএন নাম দেওয়া হয়। আরটিএস এবং আরএন কিন্তু একই। এরপর আচ্ছা। আরএন নির্ণয় করতে হবে। সবশেষে নর্টন সমতুল্য সার্কিট, আমরা আগে যেটা দেখেছি থেভেনিন সমতুল্য সার্কিট, এখানে নর্টন সমতুল্য সার্কিট হচ্ছে এইটা, দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এটা হচ্ছে নর্টন সমতুল্য সার্কিট। অর্থাৎ এইখানে আমরা যে আইএনটা এখানে এই আইএন পাইছি, সেই আইএনটা হচ্ছে এই আইএন, এবং এই আরএনটা হচ্ছে এই যে যেটা আমরা থেভেনিনের ক্ষেত্রে আরটিএইচ বলেছি সেটা হচ্ছে আরএন। অর্থাৎ এই শর্ট প্রান্তটা খুলে দিয়ে এখানে ভোল্টেজ সোর্স ক্লোজ করে দিয়ে কারেন্ট সোর্স ওপেন করে দিয়ে যে সমতুল্য রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হচ্ছে আরএন। এখানে আরএন, আগে আরএন ছিল কি সিরিজে ছিল থেভেনিনের ক্ষেত্রে, আর নর্টনের ক্ষেত্রে এটা প্যারালালে। আর এটা তো লোডের রেজিস্ট্যান্স যেটা আছে আরএল। ঠিক আছে। এখন আমরা ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হবো। আচ্ছা। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটা অনেক সহজ একটা সার্কিট। নর্টন থিওরেম ব্যবহার করে সমতুল্য সার্কিট অঙ্কন করো। নর্টন থিওরেম ব্যবহার করে এখানে কি কি দেওয়া আছে? এই এ এখানে এবং বি প্রান্তটা কি এখানে খোলা আছে, কিন্তু নর্টন থিওরেম যখন আমরা এই করবো সেই সময় এ এবং বি এটা শর্ট, অর্থাৎ এখানে একটা লোড ছিল যেটা আমরা খুলে ফেলেছি, বুঝা যাচ্ছে? এরপর এই আইএনটা নির্ণয় করব। আইএন নির্ণয় করার জন্য আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে দুটো সোর্স আছে, দুটো সোর্স থাকলে আমরা কি করি সাধারণত সুপার পজিশন করা ভালো, তাই না? যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, জি কারেন্ট প্রভু। সোর্স থাকলে আমরা কেবল দিতে পারি না, সেই জন্য জি, সুপার আমরা পজিশন। এখানে সুপার পজিশনের মাধ্যমে সহজে নির্ণয় করতে পারবো। তো আচ্ছা প্রভু, এখানে হ্যাঁ শর্ট কও। ওপেন সার্কিটটা শর্ট হইলো যে, এটা মানে এটা কি নিয়মই নাকি? মানে এই। সবসময় এখানে একটা লোড ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন নর্টন সমতুল্য সার্কিট নির্ণয় করার জন্য আমার কি কি লাগবে? আইএন লাগবে, তাই না? হ্যাঁ, নর্টন এই যে কারেন্টটা লাগবে, বুঝতে পারছি। এই জন্য শর্ট কারেন্টটা করে। লাগবে। হুম হুম। আচ্ছা। তো এখানে যখন 6 ভোল্ট অ্যাক্টিভ, 6 ভোল্ট অ্যাক্টিভ হলে সে সময় কি হবে? সে সময় প্রভু ওই আই এটা ওপেন কারেন্টটা হয়ে যাবে, তাই ওপেন না? হবে। হ্যাঁ। এটা কিন্তু ওপেন, তাই না? তাহলে দেখেন এখানে কি এই একটা সিরিজ সার্কিটের মতো হয়েছে না? জি প্রভু, যেহেতু এখানে ওপেন আছে তাহলে এটা 2 ওহম, এটা 2 ওহম, 4 ওহম। 4 ওহম। তাহলে আইএনটা কত হবে? 6 ভাগ কি টোটাল রেজিস্ট্যান্স 4, হ্যাঁ। 4, 6 ভাগ 4, এখানে কত আসে? 1.5। 1.5 অ্যাম্পিয়ার। আর কি লাগবে তাহলে? আমরা আইএনটা পালাম, একটা পালাম, আর আর এখানে লাগবে হচ্ছে আরএনটা, তাই না?
আরএন নির্ণয় করার জন্য এটা ওপেন হবে, অর্থাৎ এটার মতো এখান দিয়ে হবে কি আরএন, এটা ওপেন এটা শর্ট, সেক্ষেত্রে আরএন হবে কি এই 2 আর 2 4, তাই না? হ্যাঁ, আরএন ইকুয়াল টু 2 + 2 4 ওহম। এখন সমতুল্য সার্কিটটা কিরকম দাঁড়ায়? সমতুল্য সার্কিট হচ্ছে তো একটু উপরে নিলে ভালো হইতো, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আরএন আর এটা হচ্ছে এ আর বি প্রান্ত, এটা হচ্ছে আইএন। দাদা হ্যাঁ, বলছি এখানে আইএন দুইটা বের হবে না সোর্স দুইটা হলে, যখন আচ্ছা আচ্ছা, কারেন্টে আইএন দুইটা একটা থাকে। দুইটা হবে, হ্যাঁ ঠিক। আরেকটা বাকি আছে তো, সোর্সেরটা যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ সেটা তো নেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, কারেন্ট সোর্সটা নেওয়া হয় তো নাই। বলেছি এখানে এই কারেন্ট সোর্স অ্যাক্টিভ হলে সে সময় কি হবে, এটা শর্ট হবে আর ওইটা এটা তো শর্ট আছে, শর্ট হয়ে যাবে। এটা আইএন প্রাইম হলে আইএন ডাবল প্রাইম। এখানে দেখেন দুই পাশে সমান রেজিস্ট্যান্স আছে, তাই না? তাহলে কি হবে, হ্যাঁ সমান ভাগে ভাগ হয়ে যাবে না, 2 + হ্যাঁ, 2 ভাগ হয়ে যাবে 1 এম্পিয়ার করে। একই দিকে যাচ্ছে, তো সেজন্য আইএন ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার, আইএন হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে দাদা। আর এটা তো ওপেন আছে, কারণ সমস্যা আছে এটাতে? এখানে ওপেন থাক বা যা থাক না কেন, এটা নিয়ম অনুযায়ী যা হবে তাই করব। এখানে লোড ছিল আগে, এই জন্য আমরা সমতুল্য সার্কিটটাতেও কিন্তু এখানে ওপেন রাখছি। এখানে কি হওয়ার কথা ছিল, এখানে আরএল হওয়ার কথা ছিল, তাই না? জি তোমার, কিন্তু ওইখানে ওপেন আছে, এই জন্য ওইটা ওপেন করে রাখলাম। বুঝতে পারছি। এখানে আরেকটা ম্যাথ দেখি আমরা, 50 ভোল্টের একটা সোর্স আছে আর একটা 100 ভোল্টের সোর্স আছে। এখানে দেওয়া আছে এ এবং বি এর মধ্যে, অর্থাৎ 10 ওহমের কারেন্ট নির্ণয় করো নর্টন থিওরেম ব্যবহার করে। তাহলে এটাকে আমরা কি করব, শর্ট করব প্রথমে, তাই না? শর্ট করে এর এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে শর্ট পথ দিয়ে, সেটা হচ্ছে আইএন। হ্যাঁ, আর এটা ওপেন করে দিয়ে এইখানকার আর এনটা নির্ণয় করবো। বেশি জোর। এবার ঠিক আছে? হ্যাঁ ব্রো, এবার ঠিক আছে। এই পথের কারেন্ট নির্ণয় করবো আইএন। তাহলে যখন 50 ভোল্ট অ্যাক্টিভ, 50 ভোল্ট অ্যাক্টিভ হলে কি হবে, এটা শর্ট, তাই না?
তাহলে কিভাবে নির্ণয় করা যায়? এটা যেহেতু শর্ট, তাহলে এর আড়াআড়িতে এটা আছে না, তাহলে কি এই পথটাও শর্ট হয়ে যাবে না? জি প্রভু। এটা শর্ট হলে কি এই লোডটা কি বাদ যাবে না? 20 ওহম আর 20 ওহম যেহেতু শর্ট আছে, এইখানে যদি এ ধরি তাহলে কি এই পয়েন্টটাও এ, সেক্ষেত্রে কারেন্ট কি করবে? কারেন্ট কি এই পথে যাবে? না দাদা আইএন এর ঠিক আছে। মধ্যে দিয়ে যাবে, তাহলে এটা বাদ। শর্ট পথ দিয়ে সেক্ষেত্রে এইটা আর এইটা কি সরাসরি প্যারালাল, অর্থাৎ টোটাল কারেন্ট I ইকুয়াল টু 50 ভাগ 50 প্যারালাল 40। 40। এটা কত আসে? এটা এখানকার কারেন্ট 2.25 2.25 এত এম্পিয়ার। এরপর হচ্ছে IN টা নির্ণয় করব, যেহেতু এটা বাদ। IN প্রাইম 2.5 ইন্টু এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 40 40 প্লাস 50, এটা কত আসে? 1 এরপর 1 এম্পিয়ার। এরপর যখন 100 ভোল্ট অ্যাক্টিভ, 100 ভোল্ট অ্যাক্টিভ হলে সে সময় এটা শর্ট, তাই না? এটা শর্ট হলে কি হবে? এটা বাদ যাবে, যেহেতু এই পথে কোনো কারেন্ট যাবে না, এটা শর্ট পথ, এটা এই শর্ট শর্ট হলে পথে কারেন্ট যাবে, হ্যাঁ। এটা বাদ। 40 ওহম সেক্ষেত্রে রেজিস্ট্যান্স। টোটাল I 100 ভাগ কত হবে? 100 ভাগ এটা 20 শর্ট পথ, 20 প্যারালাল 50 100 ভাগ 20 হবে না? অপোজিট 50, এটা হচ্ছে 20, কি হবে এটা? এখানে কি এই একটা শর্ট পথ আছে না এই পাশে, জি দাদা 20 হবে 100 ভাগ 20 হবে। এটাও বাদ যাবে, তাই না? 100 ভাগ 20 হুম। 5 এম্পিয়ার। তাহলে এটাই তো IN ডাবল প্রাইম, হ্যাঁ এটাই তোর IN ডাবল প্রাইম, তাই না? এই পথ দিয়ে এটাই যাচ্ছে, তাহলে IN ইকুয়াল টু, 4 এটা কোন দিকে যাচ্ছে? এটা উপরের দিকে যাচ্ছে না, উপরের সোর্স দিকে এইভাবে, যাচ্ছে। আর ওইটা হুম, নিচের উপরে। দিকে, ওইটা নিচের দিকে, তাহলে হচ্ছে 1 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 4 এম্পিয়ার, এরকম আসে না? হুম 1 মাইনাস 5 মাইনাস 4 এম্পিয়ার দিলে নিচের দিকে, আর এটা তাহলে যাচ্ছে কোন দিকে? উপরের দিকে যাচ্ছে, তাই না? উপরের দিকে যদি যায় তাহলে সেই সময় আমরা প্লাস দিতে পারি, আর নিচের দিকে দেখালে এটা এই মাইনাস প্লাস এর শুধু অর্থ হচ্ছে কোন দিকে যাচ্ছে, ডিরেকশন। এরপর কি নির্ণয় করতে হবে? এরপর হচ্ছে RN নির্ণয় করার জন্য এখানে এটা ওপেন, এইভাবে RN ইকুয়াল টু, তাহলে সেক্ষেত্রে এটা শর্ট হবে, তাহলে শর্ট হলে কি এটা বাদ, এটা শর্ট হবে, তাহলে এইটা আর এটা কি প্যারালাল, 50 আর 20 প্যারালাল, আর তো কিছু নেই। RN ইকুয়াল টু 50 প্যারালাল 20, সেক্ষেত্রে কত হবে? দাদা 90 প্যারালাল 20 হবে না? 90 হবে কেন? এখানে শর্ট করা, এটা কারেন্ট সোর্স, এই ভোল্টেজ সোর্স কি হবে? শর্ট হবে না? তাহলে এটা যদি শর্ট হয় ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ও বাদ এটা যাবে না? দেখতে পাইনি, এই পাশে চলে সেক্ষেত্রে আসবে। এটার সাথে এটা প্যারালাল, 50 প্যারালাল 20, কত আসে এটা? আচ্ছা এটা যা আসে আসুক, এটা হচ্ছে RN 14.28 1.4 না প্রভু, 14.28 14.28 এত ওহম। এখানে লাগবে কি আমাদের? কারেন্ট লাগবে,
আইএল ইকুয়াল টু আইএন কত 4 ইন্টু RN by RN plus RL 14.8 হবে। আরএল কত দেওয়া ছিল 10 10 2.35 এত অ্যাম্পিয়ার। এখানে আমরা কি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে পাইলাম উপরের দিকে পাইলাম না এটা উপরের এটার দিকে। উপরের দিকে পাইলাম তাই না তাহলে এখানে এ বি দেওয়া ছিল এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে আই বি এ ইকুয়াল টু এত এম্পিয়ার উপরের দিকে যাচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে তাই না হ্যাঁ তাহলে এটাতে আর কারোর কোনো সমস্যা আছে না সমস্যা। সমতুল্য সার্কিটটা এখানে আমরা এইভাবে দিতে পারি নিচের দিকে কারেন্টের ডিরেকশন দিয়ে যেদিকে যাচ্ছে সেইভাবে এটা তো উপরের দিকে যাচ্ছে কারেন্ট আর এল আর এন এখানে আরেকটা ম্যাথ আছে গ্যালভানোমিটারের ম্যাথ নর্টন থিওরেম ব্যবহার করে গ্যালভানোমিটারের কারেন্টের মান নির্ণয় করো তাহলে এখানে গ্যালভানোমিটারের যেটার কারেন্ট নির্ণয় করতে হবে সেটা কি করবো শর্ট করবো তাই না তো এটা শর্ট করে দিলাম প্রথমে শর্ট করে দেওয়ার পরে এই পথে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইএন তাহলে ওইটা নির্ণয় করব তারপরে ওইখান থেকে আর এন নির্ণয় করব তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত আসে এটার সাথে এটা প্যারালাল এটার সাথে এটা প্যারালাল প্লাস 10 প্যারালাল 5 কত এটা 15.33 এটা এটা কি সমস্যা আছে কারোর রেজিস্ট্যান্স বের করা না তাহলে এরপরে টোটাল কারেন্টটা নির্ণয় করব আই ইকুয়াল টু এখানকার কারেন্ট 8 ভাগ 15.33 এটাতে কত আসে 0.2518 এম্পিয়ার তারপরে হচ্ছে এইখানকার কারেন্ট নির্ণয় করব যেহেতু এই কারেন্টটা নির্ণয় করার জন্য কি কি লাগবে এই পয়েন্টে যদি আমরা কেসিএল দিতে চাই সেক্ষেত্রে এটার কারেন্ট আর এটার কারেন্ট লাগবে তাহলে এটা পাবো অথবা এটার কারেন্ট আর এটার কারেন্ট নির্ণয় করা লাগবে তাহলে এই পয়েন্টে কেসিএল দিতে পারবো এই পয়েন্টে দিলাম আমরা তাহলে 20 I20 ইকুয়াল টু 0.25 0.5218 এর বিপরীত ছেড়া কত যদি আমরা এই 20টা বের করতে চাই তাহলে বিপরীত ছেড়া 30 ইন্টু 2 প্লাস 30 এখানে আমরা এগুলো নিলাম না কেন কারণ কি এখানে শর্ট করা আছে না এটা আমরা আগে দেখাইছি এরকম তাই না জি প্রভু। অর্থাৎ এই দুটো কারেন্ট আবার একসাথে হয়ে যাচ্ছে এজন্য এখান থেকে এদের সাথে দুটোর মধ্যে ভাগ বসাচ্ছে এরা দুইজন এরা না এটাতে কি আসে এটাতে আসে 0.313 অ্যাম্পিয়ার এরপর হচ্ছে I10 ইকুয়াল টু যেহেতু এটা I10 এখানে কিন্তু আবার আমরা টোটাল কারেন্টটাই পাচ্ছি এখানে তাই না অর্থাৎ এই কারেন্টটা আবার এইখানে পাচ্ছি
এই জন্য 0.5218 ইন্টু এর বিপরীত সংখ্যা 5 ভাগ হচ্ছে 10 প্লাস 5। এটার ক্ষেত্রে কি আসে 0.1739 এম্পিয়ার। তাহলে আমরা যদি এই পয়েন্টটাতে কেসিএল প্রয়োগ করি তাহলে কারেন্ট এইদিকে চলে যাচ্ছে একটা, IN ইকুয়াল টু অর্থাৎ IN প্লাস I10 ইকুয়াল টু I20, IN ইকুয়াল টু I20 মাইনাস I10। I20 এর মান দেওয়া আছে কত 0.313 মাইনাস 0.1739, এটা কি আসে 0.1391 এম্পিয়ার। এ পর্যন্ত ক্লিয়ার? IN বাইর করা। হ্যাঁ প্রভু। হ্যাঁ, এরপরে আমরা কি করব RN নির্ণয় করব, তাই না? RN নির্ণয় করার জন্য এইভাবে, তাই না? এটা হচ্ছে RN, তাহলে এটা যখন RN এটা তাহলে কি হবে শর্ট হয়ে যাবে, এই পথটা শর্ট হয়ে যাবে না? শর্ট হয়ে গেলে কি হয় দেখেন, এই পয়েন্টটা যদি আমরা এর পরে রাখি মানে এইভাবে ভাঁজ করে দিই, ভাঁজ করে দিতে পারি না, কারণ কি এই টার্মিনাল আর এই টার্মিনাল একই না, যেহেতু এখান দিয়ে শর্ট করা আছে এইগুলো সব একই। তাহলে এটা যদি আমরা ভাঁজ করে দিই সেক্ষেত্রে কি হয়, এই পয়েন্টটা এখানে লাগাই দিচ্ছি, এই পয়েন্টটা এখানে লাগাই দিচ্ছি, অর্থাৎ এইগুলো এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, প্যারালাল। তাই না? জি প্রভু। তারপরে ওই দুটো প্যারালাল করার পরে সিরিজে, তাহলে RN টা কিরকম আসে, RN ইকুয়াল টু 20 প্যারালাল 10 প্লাস 30 প্যারালাল 5 হয় ইকুয়াল টু কত আসে 11.785 এরকম। এর সমতুল্য সার্কিটটা কি হবে তাহলে? সেম সবগুলো। এটা হচ্ছে RN, এটা হচ্ছে IN, এটা হচ্ছে RL। তাহলে এখানে IL ইকুয়াল টু টোটাল কারেন্ট কত, এইটা 0.1391 ইন্টু এটার বিপরীত শাখা, আমরা তো এইটা বের করতেছি তাই না, এর বিপরীত শাখা কত RN ইকুয়াল টু এইটা ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এইটা প্লাস রেজিস্ট্যান্স কত, লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, লোডের রেজিস্ট্যান্স 50 ওহম। তাহলে এখান থেকে এর কারেন্ট পাওয়া যাবে 0.026 এম্পিয়ার, যেহেতু গ্যালভানোমিটার এই জন্য এর কারেন্টটা অনেক কম। জি প্রভু। বোঝা গেছে? জি প্রভু। সাগর কি বুঝেছ? সাগর আছে না? হ্যাঁ আঙ্কেল বুঝছি, বাট নেট প্রবলেম দেখা দিচ্ছে খুব। আর আমি আচ্ছা, আমি খাতার ভিডিও পেজটা ভিডিও ক্লিয়ার দিয়ে দেখতে দেবো, পাচ্ছি না। এখন দেখতে লাগবো, তারপরে ভিডিও দিয়ে দেবো। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। এরপরে আমরা নর্টন থিওরেম তো আমরা বুঝলাম তাই না, নর্টন থিওরেমে মোটামুটি আমরা সিস্টেমটা জানা রাখবো, এগুলো মানে সিস্টেম জানা থাকলে করতে পারবো, যেহেতু আমরা মিশ্র সার্কিট পারি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে একটা সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় কখন? একটা সার্কিট, এই সার্কিটে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়? মনে করলাম যে একটা লাইন, ট্রান্সমিশন লাইন ধরলাম যে এখানে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এইখানে, এখানেও সে 50 মেগাওয়াট বিদ্যুৎ যদি যে সময় যাবে সেই সময় সে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আছে, এইটা বলা হবে তাই না? 50-এর বেশি তো হওয়ার সুযোগ নেই।
জি আর ব্রো, যখন কম হবে সেই সম্পূর্ণ সময় হ্যাঁ সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কোন সময়, যে সময় এর পথে কি লস কম হবে, তাই না? লস কম হবে, লসটা কিসের জন্য হচ্ছে এখানে? লস কম হলে সেই সময় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, অর্থাৎ এখানে যদি রেজিস্ট্যান্সটা কম হয় সেই সময় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, তাই না? জি ব্রো, অর্থাৎ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স যে সময় সমান হবে সেই সময় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এখন join করতেছি। আচ্ছা আমরা ম্যাথ করি কয়েকটা, তারপরে দেখলে বুঝবো। থেভেনিন থিওরেমের মতো একদম সবগুলো থেভেনিন থিওরেম করার পরে যেটা পাবো সেটা থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বের করতে হবে। এটা দেখেন, এটা হচ্ছে থেভেনিন সমতুল্য সার্কিট, তাই না? আরটিএইচ, আরএল আর ভিটিএইচ থেভেনিন সমতুল্য সার্কিট, এটা আমরা গত ক্লাসে দেখাইছি, তাই না? জি ব্রো, তো এখানে লোডের পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? লোডের পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি? আই স্কয়ার এল, তাই না? আই স্কয়ার আর, আই জি স্কয়ার ব্রো, আর, তাই না? তো এইখানে লোডের পাওয়ার ইকুয়াল টু আই স্কয়ার লোডের রেজিস্ট্যান্স আর এল। তাহলে এই আর এলটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু কি? ভিটিএইচ ভাগ আরটিএইচ প্লাস আর এল। আর আর এল ইকুয়াল টু ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্ট্যান্স, যেহেতু সিরিজ সার্কিট আছে টোটাল রেজিস্ট্যান্স যে আই স্কয়ারের এই স্কয়ার ইন্টু আর এল। এটা হচ্ছে এই লোডের পাওয়ার নির্ণয়ের সূত্র, এটা লেখা যায়, যায় না? জি ব্রো, হুম। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্ত হচ্ছে এইটা, ডিফারেন্স লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমরা যদি পাওয়ারকে ডিফারেন্সিয়াল করি তাহলে শূন্য যখন পাবো তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। হুম। তাহলে এখানে পাওয়ারের পি ইকুয়াল টু আমরা কি পাইছি? এটা পাইছি, তাই না? জি ব্রো, তাহলে সেটা এখানে বসালাম ইন্টু আর এল, এটা যা পেলাম সেটা এখানে বসালাম ইকুয়াল টু 0। এখানে যেহেতু আর এলটা হচ্ছে কি ভেরিয়েবল, তাই না? আর এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করতেছি, আর এলটা ভেরিয়েবল, ভিটিএস টা কি কনস্ট্যান্ট মান না? জি ভিটিএস ব্রো, একটা বুঝছেন, কনস্ট্যান্ট মান, এই জন্য সামনে দিয়ে আসলাম। এই জন্য এটাকে সামনে নিয়ে আসলাম। এবার এটাকে সাজায় লিখলাম, তারপরে এখানে কি ইউভি এর সূত্র আমরা জানি, ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ইউ বাই ভি এর সূত্র জানি না? জি ব্রো, তো ডিফারেন্সিয়ালের প্লাস ক্ষেত্রে ইউ আর ভি এর সূত্র, প্রথমে একটাকে ডিফারেন্সিয়াল করব, তারপরে আরেকটা বসে যাবে, মাইনাস আরেকটাকে ডিফারেন্সিয়াল করবো, আরেকটা বসে যাবে, আর নিচে আসছে কি এই নিচেরটার স্কয়ার, তাই না? হুম ভি এর স্কয়ার। এগুলো তো আমরা পারি, সবাই পারি না? ইউভি এর সূত্র আমরা জানি, যে এখানে দেওয়া আছে উপরেরটা কি ইউ, নিচেরটা ভি, তাহলে নিচে হচ্ছে কি ভি স্কয়ার, অর্থাৎ এই ভিটা তার স্কয়ার দিলাম, এই টোটালটা স্কয়ার সহ হচ্ছে ভি, আর তার স্কয়ার হচ্ছে ভি স্কয়ার। এখন এখানে ভি বসে গেল ইন্টু ইউ এর ডিফারেন্সিয়াল, যেহেতু আর এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করতেছি এই জন্য 1, মাইনাস ইউটা বসে গেল ইন্টু ভি এর ডিফারেন্সিয়াল। তাহলে ভি কে যখন ডিফারেন্সিয়াল করব তখন কি হবে? আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানি, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়াল করি এক্স টু দি পাওয়ার এন এর, তাহলে কি হয় এন ইন্টু এক্স টুটা টু দি সামনে পাওয়ার আসে। এন মাইনাস 1, তাই না? তাহলে এখানে এন এর মান 2 আছে, 2 সামনে চলে আসলো, আর যেহেতু এর পাওয়ার কি 2 আছে, 2 - 1 ইকুয়াল টু এখানে কি আছে
2 মাইনাস 1, যেহেতু 1 সেজন্য আর দেওয়া লাগেনি। তো এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? প্রশ্ন আছে কারো? মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু এই সহজ আছে, যারা ডিফারেন্সিয়াল পারে তারা পারে এটা সহজে। ঠিক আছে, এবার যেহেতু এই পাশে যেহেতু 0 আছে, সেজন্য এই ভিটি স্কয়ারটা এই পাশে নিয়ে গেলে ওইটাও 0 হয়ে যাবে। এবার এই নিচেরটাও যদি ওই পাশে নিয়ে যায় ওইটাও 0 হয়ে যাবে, তাই না? হ্যাঁ তারপরে হ্যাঁ তারপর তারপরে বলবো ওই যে ওই এটাকে ওই পাশে এই পাশে নিয়ে মানটা গেলে, ওই দিকে নিয়ে গেল। তাহলে এটা আর এটা একটা কাটা গেল। RTH প্লাস RL ইকুয়াল টু 2RL ইকুয়াল টু RTH ইকুয়াল টু RL, এটা লেখা যায়। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে যখন থেভেনিন রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স কি হবে, সমান হবে, তখন সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। বোঝা গেল তাহলে? হ্যাঁ আঙ্কেল ঠিক আছে। এটা দিয়ে আমরা এর পরবর্তী ম্যাথ গুলো করবো, মানে RTH ইকুয়াল টু RL। যদি শুধু RTH দেওয়া থাকে বা RL দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই দুটো সমান ধরে নেব। যদি বলে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, সেক্ষেত্রে RTH নির্ণয় করে RLটাও ওই RTH সমান RL লিখে ওইটা ধরে করব। আর সর্বোচ্চ পাওয়ার PS ম্যাক্স অর্থাৎ সোর্সের সর্বোচ্চ পাওয়ার, একটা আছে PL ম্যাক্স অর্থাৎ লোডের সর্বোচ্চ পাওয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে PL ম্যাক্স, তাই না? আর এটা হচ্ছে PS ম্যাক্স, সোর্সের সর্বোচ্চ পাওয়ার। তাহলে আমরা PL ম্যাক্স ইকুয়াল টু এটা জানি, এখানে বের করেছি, তাই না? জি প্রভু। এটা হচ্ছে P এর সূত্র। আর ম্যাক্সিমাম কোন সময়, ম্যাক্সিমাম যে সময় হবে সেই সময় RL এর এখানে আমরা RTH লিখতে পারবো। যখন ম্যাক্সিমাম সময় আছে RL ইকুয়াল টু RTH, তাহলে RL ইকুয়াল টু RTH দিলাম, RTH ইকুয়াল টু 2 RTH এর স্কয়ার করলে কি হবে, 4 RTH স্কয়ার, VTH স্কয়ার 4 ইন্টু RTH। RTH কাটা গেল একটা, VTH স্কয়ার ভাগ 4 RTH। এটা হচ্ছে কি, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, PS ম্যাক্স। এটা PS ম্যাক্স। জি প্রভু। আঙ্কেল এটা সোর্সের নাকি লোড? না না, এটা একটু বলেছি, এটা হচ্ছে PL, এটা শুধু PL, এটা না, এটা হচ্ছে শুধু PL, আর এটা হচ্ছে PL ম্যাক্স। অর্থাৎ ম্যাক্সিমাম যে সময় হবে সেই সময় এইখানে RL এর জায়গায় RTH টা বসে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে PL ম্যাক্স। আর PS ম্যাক্সটা হবে 2 ইন্টু PL ম্যাক্স। যেহেতু RL আর RTH কি সমান না, তাহলে এটাতে যদি এই পরিমাণ পাওয়ার পাওয়ার নেয় তাহলে কি, আর এটাতেও ওই পরিমাণ পাওয়ার নিচ্ছে, তাহলে সোর্সে কি হবে, এই দুটো যোগফল মিলে হবে 2 গুণ হবে এটাতে, তাই না? জি প্রভু। ক্লিয়ার? অর্থাৎ লোডেও যে পরিমাণ পাওয়ার নিচ্ছে, ক্লিয়ার। এই এর ইন্টারনাল অর্থাৎ RTH এও ওই একই পরিমাণ পাওয়ার নিচ্ছে। তাহলে সোর্সে কি পরিমাণ পাওয়ার নেবে, সোর্সটার থেকেই তো সেই পাওয়ার দুটো আসতেছে, ওই দুটো মিলে যেটা হবে সেটা হচ্ছে সোর্সের পাওয়ার। সোর্সের পাওয়ার। তো এটাতে কারো কোনো সমস্যা আছে? অনেকে নতুন জয়েন করতেছে। এটা কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে, বুয়েটে অনেক সময় প্রমাণ টাইপের কিছু দিয়ে দেয় আনকমন, যেগুলো অনেকে বাদ দেয়। তো এটা আমরা মাথায় রাখবো, যদি বাই চান্স আসে সেই সময় করবো। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার শর্ত কি কি? সাগর বলো। RTH ইজ ইকুয়াল টু RL, আর হচ্ছে এখানে কত, RL ইজ ইকুয়াল টু RTH। আর আমরা যেখান থেকে আসলাম অর্থাৎ এই RL এর পি কে RL এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে 0 হবে, তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। হ্যাঁ, যখন 0 হবে ঠিক আছে, তখন ম্যাক্সিমাম। তারপর ঠিক আছে, তাহলে আমরা আগালাম। ম্যাক্সিমাম ট্রান্সফারের ক্ষেত্রে এটাতে এই শুধু থেভনিনের সাথে আমরা ওই সূত্রগুলো
জানলেই হচ্ছে, অর্থাৎ একদম সেম, থেভনিনের সাথে একদম সেম। শুধু ভিটিএইচ, আরটিএইচ, আরএল এগুলো বাইর করার পরে আমরা এই সূত্রগুলো যদি চাই যে লোডের সর্বোচ্চ পাওয়ার নির্ণয় করো, সেক্ষেত্রে ভিটিএস স্কোয়ার ভাগ 4 RTH এটা দিয়ে করব। আর যেখানে আরএল দেওয়া নেই সেখানে RTH ইকুয়াল টু আরএল ধরে করব। কারণ কি আমরা জানি সর্বোচ্চ পাওয়ার কখন ট্রান্সফার হয়, ভিটিএস RTH ইকুয়াল টু আরএল যখন হয়। হ্যাঁ হ্যাঁ জি ব্রো। আচ্ছা, তাহলে আমরা এইবার নোডাল অ্যানালাইসিসে যাব। নোডাল অ্যানালাইসিস, নোড কাকে বলে? নোড হচ্ছে একটা জাংশন পয়েন্ট যেখানে দুই বা ততোধিক কি পথ থেকে হ্যাঁ, দুই বা ততোধিক পথ থাকে, মানে দুই বা ততোধিক লোড বা সোর্স মিলিত হয়েছে যে পয়েন্টে। এই একটা এখানেও কি মিলিত হয়েছে, তাই না? দুই বা ততোধিক লোড যুক্ত হয়েছে। লোড বা সোর্স যে কোনো কিছু হতে পারে। তো এটা নোড 1, এটা নোড 2। আমরা এই নোডগুলোতে কেসিএল প্রয়োগ করব। আমরা কেসিএল তো জানি সবাই, তাই না? জি কেসিএল ব্রো, অর্থাৎ কেসিএল জানি। ওই পয়েন্টে আগত কারেন্ট ইকুয়াল আগত টু কারেন্ট আর নির্গত নির্গত কারেন্ট সমান, তার সব বীজগণিতিক কারেন্ট যোগফল সমান। 0। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পয়েন্টে যদি আমরা এক নোড 1 এ যদি আমরা কেসিএল প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হবে? ক্ষেত্রে এটা যদি I1 হয়, আই এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, তাহলে সেক্ষেত্রে কি লেখা যায়? I1 ইকুয়াল টু I2 I1 ইকুয়াল টু প্লাস I2 প্লাস I3, I3। এরকম লেখা যায় না? জি ব্রো। এটা যেহেতু গ্রাউন্ডিং, এটা কারেন্টটা নিচের দিকে আসতেছে, এদিকে যাচ্ছে, এটা তো আমরা ডিরেকশনে দিতে পারবো সবাই। জি ব্রো। হুম, তাহলে এখানে I1 ইকুয়াল টু কি জানি আমরা? I1 হচ্ছে এখানে 3 দেওয়াই আছে, অ্যাম্পিয়ার, I1 3 3 এম্পিয়ার। অ্যাম্পিয়ার 3 দেওয়া আছে, অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু I2 হচ্ছে কি এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। কারেন্ট আমরা কারেন্টের নির্ণয়ের সূত্র কি জানি? দুই প্রান্তের বিভব পার্থক্য ভাগ হচ্ছে ইনটু রেজিস্ট্যান্স। তাহলে এই পয়েন্টের রেজিস্ট্যান্স। ভোল্টেজটা হচ্ছে V1, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V2, যেটা আমরা নির্ণয় করব, তাই না? V1 মাইনাস V1 বাই 0, যেহেতু এই পয়েন্টটা গ্রাউন্ডিং, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাই না? V1 মাইনাস 0 ভাগ হচ্ছে 2 2 প্লাস I3 এর ক্ষেত্রে কি হচ্ছে? দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ V1 V1 মাইনাস মাইনাস V2 V2। ভাগ হচ্ছে 6। অর্থাৎ আমরা প্রথমে দেখবো যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, V1 থেকে V2 এর দিকে যাচ্ছে নাকি V2 থেকে V1 এর দিকে যাচ্ছে। এখানে V1 থেকে V2 এর দিকে যাচ্ছে, তাই না? কারেন্ট সবসময় বেশি ভোল্ট হ্যাঁ, থেকে কম কম বলবে। ভোল্টের দিকে যায়। তাহলে এখানে V1 মাইনাস V2 ভাগ হচ্ছে 6। এইটুকু ক্লিয়ার? এটা কিন্তু নোডাল আঙ্কেল ওই অ্যানালাইসিসের একদম V1 মাইনাস বেসিক। 0 ওটা বুঝতে পারলাম না। এটা কি V1 মাইনাস নিচের, এটা কি গ্রাউন্ডিং না? গ্রাউন্ডিং কে সবসময় কি ধরা হয়? 0 ভোল্ট ধরা হয়। আর এই পয়েন্টটা হচ্ছে টোটালি হচ্ছে গ্রাউন্ডিং, তাই না? এখানকার ভোল্টেজ 0, হ্যাঁ এখানকার হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ 0, এখানকার ভোল্টেজ 0 ভোল্ট। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে? আঙ্কেল, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। যেহেতু নিচে 6 আছে, 6টাকে আমরা তোলার জন্য 6 দিয়ে গুণ করলাম। 6 দিয়ে গুণ করলে কি হয়? 18 ইকুয়াল টু, এখানে 3 আরো গুণ হচ্ছে প্লাস V1 মাইনাস V2। তাহলে 3V1 আর ওই 1V1, 4V1 মাইনাস V2 ইকুয়াল টু 18। এটা কি 1 নম্বর সমীকরণ, তাই না? ক্যালকুলেশনটা জি তো ব্রো। সবাই পারবো, তাই না? জি ব্রো। আমরা এমন ভাবে সাজাবো যেন ক্যালকুলেটরে সলভ করতে পারি, অর্থাৎ আগে V1 তারপর V2, এইভাবে সাজাবো। সমীকরণ। হ্যাঁ, এরপর নোড 2 তে এই নোডে যখন আমরা কেসিএল প্রয়োগ করব, সেই সময় নোডে কেসিএল প্রয়োগ করার জন্য এখানে কি কি আসছে? এই কারেন্ট আসতেছে, এটাকে যদি আমরা I4, এটাকে I5 ধরি, তাহলে I3 ইকুয়াল টু I4 প্লাস I5, এটা লেখা যায় না? জি ব্রো, ওইটা তাই। I3 ইকুয়াল টু কি হবে? V1
মাইনাস V2 ভাগ হচ্ছে 6 ইকুয়াল টু I4 হচ্ছে V2 ভাগ হচ্ছে 7 প্লাস I5 হচ্ছে I5 7 তো দেওয়াই আছে। I5 টা কত? I5 টা এই 12 না? I5 টা 12 না? 12 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে নিচে 6 আছে, নিচে 7 আছে, আমরা এগুলোকে ক্যালকুলেটরেও করতে পারি, তবে আলাদা করে নিয়ে সহজ করে নিলে ভালো, এরকম করে নিলে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এরকম আসে 7V1 মাইনাস 13V2 504। এটা কিভাবে করলাম আমরা? নিচেরটা তোলার জন্য সেটা দিয়ে উপরে গুণ করা লাগে, তাই না? এখানে 7 যদি আমরা তুলতে চাই তাহলে সবগুলোর সাথে 7 দিয়ে গুণ করলে এই 7টা উঠে যাবে, কিন্তু এখানে আবার 6 আছে, এটারও তোলা লাগবে। প্রভু তাহলে লসাগু করলেই তো হয়। আচ্ছা, 7 লসাগু করলেও হয়। হ্যাঁ, তাহলে এরকম একটা সমীকরণ আসবে, এই 2 নং সমীকরণ। এখন 1 নং আর 2 নং সমীকরণ ক্যালকুলেটরে সলভ করলে V1 এবং V2 পাবো, অর্থাৎ এই নোডের ভোল্টেজ, 2 নোডের ভোল্টেজ পাবো। এটা হচ্ছে অ্যান্সার। এটা এইটুকুতে কারোর কোনো প্রবলেম আছে? নোডাল অ্যানালাইসিসের বেসিক হচ্ছে এটা কেউ যদি বোঝে তাহলে তার আর কোনো ম্যাথে সমস্যা হবে না, বিশেষ করে এই ধরনের সার্কিটে। আমরা ঠিক আছে, প্রবলেম নাই। অনেকে অন্যভাবে করে যে নোড নিয়ে কাজ করবো সেটার ভোল্টেজ বেশি ধরে, ওইভাবে করলেও হবে, কিন্তু এটা যদি আমরা করি, কেসিএল তো সবাই জানি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, তাই না? জি এটাতে কিন্তু নতুন কিছু নেই, আমরা কেসিএলটাই শুধু বেসিক যে মিশ্র সার্কিটের বেসিক ওইটা দিয়েই করেছি, নতুন কিছু মুখস্থ করার কিছু নেই। তারপরে আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে দেওয়া আছে কি, একটা দুটো সোর্স দেওয়া আছে, এটা আছে ডিপেন্ডেবল সোর্স, এখানে 4ix দেওয়া আছে, দেখা যাচ্ছে? ছোট হয়ে গেছে। জি প্রভু দেখা যায়। 4ix দেওয়া আছে, তো 4ix আর এখানে ix টা দেওয়া আছে, অর্থাৎ এটা একটা ডিপেন্ডেবল ভোল্টেজ সোর্স, কিন্তু এটা ভোল্টেজ সোর্স না, এটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স না প্রভু? যাই হোক, কারেন্ট সোর্স। তাহলে আমরা প্রথমে এই একটা নোডগুলো দেখে নিই, কোনটা কি নোড। এটা একটা নোড না, এটা আরেকটা নোড, আবার এটা আরেকটা নোড, তাই না? আর তিনটা। এটা হচ্ছে গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে গ্রাউন্ডিং। আচ্ছা প্রভু, যদি কারেন্ট সোর্স না থেকে ভোল্টেজ সোর্স থাকে তাহলে কি মানে আচ্ছা আচ্ছা, ওইগুলো আমরা আস্তে আস্তে যাব, আস্তে আস্তে। আরো অনেক কঠিন কঠিন ম্যাথ আছে আচ্ছা, সেগুলো। তাহলে নোড 1-এ যখন যাব তখন কি হবে, এখানে যদি আমরা কেসিএল দিই এই পয়েন্টে, তাহলে এই কারেন্ট আসতেছে, 4 এম্পিয়ার কারেন্ট আসতেছে, আর যাচ্ছে কি কি 2 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, আর 3 ওহমের মধ্যে দিয়ে নিয়মের যেটা যাচ্ছে। মধ্যে যে তাহলে এখানে 4 ইকুয়াল টু 2 প্লাস তাহলে V1, এটা যদি এটা V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, তাহলে V1 মাইনাস V2 V3 ভাগ হচ্ছে 2, V1 মাইনাস V3 ভাগ 2 প্লাস V1 মাইনাস V2 ভাগ 3, এটা লেখা যায় না? জি দাদা। তাহলে এখানে এরপরে এটাকে লসাগু করে নিতে পারি, অথবা যে কোনো ভাবে আমরা এরকম স্বাভাবিকভাবে একটা সমীকরণ লিখলাম, যেখানে V1 আগে, V2 তারপর V3। আমরা ক্যালকুলেটরে কি এগুলো সলভ করতে পারি? ক্যালকুলেটরে করা সবচেয়ে ভালো, তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তারপরে নোড 2 তে যখন যাব তখন এই পয়েন্টে কেসিএল দিলে কি হচ্ছে, আচ্ছা আমরা আগে এই কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে নেব। কারেন্টের ডিরেকশন আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, ওইটাতে সমস্যা নেই, কারণ কি আমরা এইটাতে যেটা এদিকে ধরতেছি সেটা এটার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে, ওইটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ডিরেকশন একটাই থাকবে সবসময়, যদি একবারে এটার ক্ষেত্রে এইদিকে ধরি, এটার ক্ষেত্রেও ওই এইদিকে ধরা লাগবে সবসময় এটাই। তাহলে যখন
V2 নোট V2 তে এখানে কারেন্ট আসতেছে এই 3 ওহম এর মধ্যে দিয়ে, যেটা সেটা তাহলে V1 মাইনাস V2 ইকুয়াল ভাগ 3, এটা লেখা যায় না? জি প্রভু। প্লাস এখানে এটাও আসতেছে, তাই না? জি প্রভু, তাইলে V2 মাইনাস V3 ভাগ প্লাস 4। হ্যাঁ, V2 মাইনাস V3 ভাগ 4। এখানে 4টা কি? 4টা কি রেজিস্ট্যান্স? ও না এখানে তো প্রভু, কারেন্ট দেওয়াই আছে, এম্পিয়ার কারেন্ট এখানে তো দেওয়াই আছে, কারেন্ট দেওয়াই আছে, তাহলে আর শুধু V2 4 মাইনাস হবে, কিছু শুধু 4। 4ix টা হ্যাঁ দেখা যাচ্ছে, 4ix আছে কিন্তু এখানে। প্রভু IX টা মানে কি বুঝতে পারলাম না। এটা এই 4ix মিলেই হচ্ছে একটা কারেন্ট, ও 4 আচ্ছা। ইন্টু আই। এই ix টা এখানে দেওয়া আছে, এই ix যা পাবো তার 4 গুণ হচ্ছে এই সোর্সের মান, অর্থাৎ এই সোর্সটা ডিপেন্ড করতেছে এই লোডের কারেন্টের উপর, এই জন্য এর নাম হচ্ছে ডিপেন্ডেবল সোর্স। ও বুঝছি, বুঝতে পারছি। তাহলে এই কারেন্টটা ইকুয়াল টু ix, অর্থাৎ এই ix এখান দিয়ে যে কারেন্ট চলে যাচ্ছে, অর্থাৎ এ শুধু বেরিয়ে যাচ্ছে আর এরা দুইজন এই পয়েন্টে ঢুকতেছে। আঙ্কেল আমি কিছু দেখতে পাচ্ছি না, কেন? কি দেখতে পাচ্ছ তুমি? একেবারে কালো। নেট নেটে হয়তো। ঠিক হয়ে যাবে, কিছু সময় থাকো, এটা সমস্যা না। তাহলে এখানে ix টা আমরা কি জানি, ix ইকুয়াল টু আবার লেখা যায় এরকম, ix ইকুয়াল টু এখানকার কারেন্টটাই হচ্ছে ix, তাহলে কি V2 মাইনাস 0 ভাগ 4, এটা লেখা যায় না? ix ইকুয়াল টু, জি প্রভু, কারণ অর্থাৎ V2 ভাগ 4, ix এর জায়গায় আমরা কি লিখলাম? V2 ভাগ। V2 ভাগ 4, তাই না? জি, এটা আবার সমীকরণ। সাউন্ড আসতেছে, কথা না বললে সেগুলো মিউট করে রাখি, পরে কথা বলার সময় করো। ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা ix এর মানটা বসাই দিলাম, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। ix এর মান বসাই দিলে এখানে V1 V2 তে নিয়ে আসলাম, সবগুলো নিয়ে এসে এই একটা সমীকরণ পেলাম। এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে নোট 2, ওই নোট 3 তে কি হচ্ছে, এই এই কারেন্টটা আসতেছে আর এই দুটো কারেন্ট চলে যাচ্ছে, তাহলে এই যে কারেন্টটা আসতেছে সেটা হবে V1 মাইনাস V3 ভাগ 2 ইকুয়াল টু 4 ইন্টু ix, যেটা ছিল 4 ইন্টু ix, এটাকে ix এর জায়গায় আমরা কি লিখলাম? V2 ভাগ 4। এটা কিভাবে পেলাম? এইখান থেকে পেলাম, এই যে ix ইকুয়াল টু কি V2 ভাগ 4 প্লাস V3 ভাগ 6, অর্থাৎ এই V3 ভাগ 6 এই দুটো বেড়ে যাচ্ছে আর এটা আসতেছে। এখান থেকে আমরা V1 V2 V3 এর মাধ্যমে এই সমীকরণটা পেলাম। এখন এই তিনটাকে যদি আমরা সমাধান করি তাহলে V1 V2, V1 V2 V3 এর মান পাওয়া যাবে। এরপর আছে কি প্রবলেম 3 তে, এই যে আগে যেটা ছিল যে ভোল্টেজ সোর্স থাকলে কি হবে, এটা একটা ভোল্টেজ সোর্স, তাই না? জি প্রভু। এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তো এখানে এ একটা নোড, এ একটা নোড, এ নোড আর এটা বি নোড। যখন এরকম ভোল্টেজ সোর্স দিয়ে দুটো নোড সংযোগ থাকে তখন সেই সময় সুপার নোড পজিশন মানে সুপার নোড থিওরেম ব্যবহার করা হয়, এটাকে বলা হয় সুপার নোড। অর্থাৎ আমরা কি জানি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 না? জি প্রভু। 0, তাই না? তো এইখানে এটাকে আমরা শর্ট ধরে নেওয়া হবে, ভার্চুয়ালি শর্ট ধরা হবে, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা শর্ট ধরে নিলাম, কিন্তু এরা আলাদা আলাদা পয়েন্ট। আবার কি বললাম, এটা আছে শর্ট ধরে নেব, আমরা করি তারপরে বোঝা যাবে। তাহলে যখন এই এ নোডে কেসি, এখানে এ নোড না, এটা হচ্ছে এ বি নোড, এই এ আর বি নোড হচ্ছে
একসাথে এ বি নোড, কেসিএল অ্যাট সুপার নোড এ বি, যখন এরকম দুটো নোড মিলে ভোল্টেজ সোর্সের মাধ্যমে যুক্ত থাকে তখন এটাকে এ বি সুপার নোড বলা হয়। এই দুটো হচ্ছে ভার্চুয়ালি একই, যেহেতু শর্ট করা। তাহলে এখানে দেওয়া আছে কি V2, অর্থাৎ এই প্রান্তটা কি পজিটিভ, ব্যাটারির এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ। VB মাইনাস VA, VB মাইনাস VA ইকুয়াল টু 6 ভোল্ট লেখা যায় কিনা? এটা লেখা যায়, VB মাইনাস VA ইকুয়াল টু 6 ভোল্ট লেখা যায় না? সিগন্যাল লেখা যায়, দুইটার পার্থক্য। তাহলে এটা একটা সমীকরণ পেলাম। এখন কেসিএল সুপার নোড অ্যাট এ বি, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা কেসিএল দিই সেক্ষেত্রে এখানে কি আসতেছে, এটা আসতেছে, এটা চলে যাচ্ছে, তাহলে যেটা আসতেছে 14 মাইনাস ভিএ, 14 ভোল্ট না এই পয়েন্টের ভোল্টেজ, জি এখানকার ভোল্টেজ কত 14 মাইনাস এটা ভিএ ভাগ হচ্ছে কি রেজিস্ট্যান্স 4, যেহেতু আমরা কেসিএল প্রয়োগ করেছি তাই না, কারেন্ট বের করবো এর ইকুয়াল টু ভিএ ভাগ হচ্ছে 3, ভিএ ভাগ 3 প্লাস V2 ভাগ 2 প্লাস ভিবি ভাগ 6। এটা কিভাবে হয়? আমরা কি বললাম যে এটা হচ্ছে ভার্চুয়ালি কি আছে, শর্ট করা আছে, এটা শর্ট করা আছে। তো এখন যদি আমরা কেসিএল দিই, এই দুটো পয়েন্ট আমরা মনে করলাম যে একই পয়েন্ট, অর্থাৎ এইরকম। এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এই পয়েন্টে যদি কেসিএল দিই তাহলে এইটা শুধু আসতেছে আর এই সবগুলো কি চলে যাচ্ছে না? তাহলে এই কারেন্ট ইকুয়াল টু ভিএ ভাগ 3, ভিএ ভাগ 3 ভিবি। এটার ক্ষেত্রে আবার এইগুলোর ক্ষেত্রে আবার ভিবি নেওয়া হবে, এখানে আবার ইয়ে নেওয়া হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তো প্রভু শুধু ভি পয়েন্টের জন্য ওই পুরা এরিয়াটা আর কি হ্যাঁ, class এইটুকু এই বি এর সাথে আছে, এইটুকু তো এর সাথে নেই। বুঝতে এগুলো পারছি। এগুলো শর্ট কিন্তু ভার্চুয়ালি আর কি, এটা ধরা হচ্ছে ওইভাবে কেসিএল দেওয়ার সময় শুধু, কিন্তু ওরা তো আসলে তো আলাদা। এটা তো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে না, এটা হচ্ছে বি প্রান্তের সাথে, এই দুটো, তাই না? জি প্রভু, বুঝতে পারছি। এটাতে কারোর কোনো সমস্যা আছে নাকি? না, থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এটা বুঝলে তাহলে শেষ। এটা সমীকরণটা দিতে পারলেই তারপরে তো সবাই পারবে। এখান থেকে আমরা ভিএ ভিবি এর মাধ্যমে একটা সমীকরণ পাবো এটা সলভ করলে। আর এখানে আগে একটা আমরা সমীকরণ পাইছি, তাহলে এই দুটো যদি সমাধান করি তাহলে কি ভিএ আর ভিএ ভিবি আর বিবির মান পাওয়া যাবে। মান পাবো। এরকম একটা ম্যাথ রেজোন্যান্স বইতে আছে। এর পরে কালকে তো পরীক্ষা, তাই না? কালকে পরীক্ষায় এরকম একটা ম্যাথ দেবো। তাহলে ওইটাতে আর সমস্যা নেই। এরপরের প্রবলেমে যাই আমরা। এখানে দুটো সোর্স দেওয়া আছে, এটা দেওয়া আছে কি সোর্স, এটা হচ্ছে ডিপেন্ডেবল ভোল্টেজ সোর্স 5i। এই একটা নোড, এই একটা নোড আর এই একটা নোড। তো যখন আমরা এটাও কি ভোল্টেজ দেওয়া আছে না, ভোল্টেজ সোর্স দেওয়া আছে না, তাহলে এটার ক্ষেত্রেও সুপার নোড দেওয়া লাগবে। এটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এই তিনটা মিলে হচ্ছে একটা সুপার নোড। এই তিনটা মিলে কেসিএল অ্যাট দা সুপার নোড। সেক্ষেত্রে এখানে V1 ভাগ 2, V1 ভাগ 2 প্লাস V2 ভাগ 4 প্লাস V3 ভাগ 3 ইকুয়াল টু 0 কেন হলো? কারণ কি সবগুলো কিন্তু এই পয়েন্ট থেকে সবগুলো কারেন্ট এই গ্রাউন্ডিং এ চলে আসতেছে, সবগুলো কারেন্ট বেরোয় যাচ্ছে, কিন্তু এই পয়েন্টে কি কোনো কারেন্ট ঢুকতেছে? যেহেতু এই পথটা কি একটা শর্ট পথ, এই জন্য এটা
এটা কি? এটা বাদ, তাই না? জি প্রভু, বুঝতে পারছি। তাহলে এই সমীকরণটা ক্লিয়ার সবার? যারা পরে জয়েন করতেছেন সবাইকে বুঝতেছেন? প্রভু এটা একটু আবার বললে ভালো। যদি এরকম যদি বলে যে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে এরকম ভোল্টেজ সোর্স দিয়ে দুই নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স ছাড়া আর কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা ওইটাকে সুপার নোড থিওরেম ব্যবহার করব। অর্থাৎ এটাকে সুপার নোড ধরে, যেহেতু এখানে এই তিনটা নোডের মধ্যে দুটো ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই জন্য এই তিনোটাই হচ্ছে শর্ট। তিনোটা যদি শর্ট হয়, ভার্চুয়ালি শর্ট, সেক্ষেত্রে এইখানে এই পয়েন্টে অর্থাৎ এই নোডটা মিলে হচ্ছে একটা পয়েন্ট, এই তিনটা মিলে একটা পয়েন্ট, একটা এই পয়েন্ট থেকে আগেরটার মতো তিনটে সেম। হুম, হুম, তিনটে কারেন্টই বেরোয় যাচ্ছে, কিন্তু কোনো কারেন্ট ঢুকতেছে না, এই জন্য ও ওইটা প্রভু হচ্ছে বুঝছি, জিরো। আগেরটার মতো আর কি সবগুলা। এটা জিরো। তাহলে এরপরে আমরা ওইখান থেকে এই সমীকরণ তো পারবো বাইর করতে। আর এটা হচ্ছে কিভাবে হচ্ছে, এখানে দেখেন V1 মাইনাস V2, V1 এই পয়েন্টটা কি V1 না, এই পয়েন্টটা কি V2, তাহলে V1 মাইনাস V2 ইকুয়াল টু 25 ভোল্ট লেখা যায় না? জি এখানে প্রভু, V1, দেখা যায়। এখানে একটা কি দেওয়া আছে ভোল্টেজ সোর্স, 25 ভোল্টের ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, তাহলে V2 V1 1 মাইনাস মাইনাস V2 V2 ইকুয়াল টু ইকুয়াল টু 25। 25। যেটা আছে পজিটিভ প্রান্ত সেটা বড়, তাই না? আর এটা পরে ছোট, অর্থাৎ V1 মাইনাস V2 ইকুয়াল টু 25। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলেন? এখানে দেওয়া আছে V- V2, V2 মাইনাস V3 ইকুয়াল টু, এখানে কি V2 হবে না V3 মাইনাস V2 হবে? প্লাস তো এটা দেওয়া আছে, এটা প্লাস দেওয়া আছে, ও এটা মাইনাস প্রভু, দেওয়া আছে। V3 মাইনাস V2 V3 মাইনাস V2 V2 ইকুয়াল টু ইকুয়াল টু 5i। 5i। আবার এখানে I ইকুয়াল টু কি দেওয়া আছে? I এই লোডের কারেন্ট আছে I ইকুয়াল টু হবে তাহলে এখানে V1 ভাগ 2, V1 মাইনাস V0 ইকুয়াল টু আচ্ছা প্রভু, V1 মাইনাস V2 ইকুয়াল টু 25, ওইখানে হচ্ছে V3 মাইনাস V2 ইকুয়াল টু 5, 5i। কিন্তু ওইটা তো ভোল্টেজ আর এটা তো কারেন্ট, না তাহলে না, এটা 5। ভোল্টেজ, ওটা ভোল্টেজ, ওটা যে কারেন্ট কিভাবে বুঝতেছে না, এখানে দেওয়া আছে তো ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এই যে 5i লেখা আছে সাথে। 5i, এই I এর সাথে ও I আচ্ছা এর আচ্ছা, সাথে 5 গুণ করলে এখানে I তো একটা আছে, এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে I। ও বুঝতে পারছি। মনে করেন I এর মান যদি আমরা 5 পাই, তাহলে এখানে হবে 5 ইন্টু 5, 25 ভোল্ট হবে সেক্ষেত্রে। মনে করেন বুঝতে এই পারছি। এই 5টা হচ্ছে রেজিস্ট্যান্সের মান ছিল, আর ওই এটা হচ্ছে আইটা একটা রেজিস্ট্যান্সের মতো আর কি কাজ করে, বুঝতে পারছি। ওই রকম না, এটা হচ্ছে ওর একটা মান আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এই জন্য এটা ভোল্টেজ সোর্স। মানে পুরো ভোল্টেজের তাহলে মানটাই এটা। এখন এটা ডিপেন্ডেবল কেন? কারণ এই আইটা এই লোডের কারেন্টের পরে নির্ভর করতেছে এই সোর্সটা, এই জন্য এটা ডিপেন্ডের পর। তাহলে ও এই কারেন্ট আমরা বের করব V1 ভাগ 2, I ইকুয়াল টু V1 ভাগ 2। এখন এই I এর মানটা আমরা এখানে বসালাম, এই যে I এর মানটা এখানে বসালাম, এখান থেকে আরেকটা সার্কিট এই সমীকরণ পেলাম, অর্থাৎ 1 2 3, তিনটা আননোন থাকলে তিনটা সমীকরণ দিয়ে বের করা যায়। জি। এগুলো তো আমরা জানি সবাই। হ্যাঁ, প্রতিস্থাপন অপনয়ন ইত্যাদি, তারপরে বজ্রগুণন ইত্যাদি করা যাবে। এগুলো দিয়ে করলে তো অনেক টাইম লাগবে, বুয়েটে পরীক্ষা হলে তো ওইগুলো অনেক করতে করতে বড় এই হয়ে পরীক্ষা যাবে শেষ। তো, ক্যালকুলেটর ক্যালকুলেটারে করতে করলে সহজ। একটা একটা ম্যাথ করতে সর্বোচ্চ 4-5 মিনিট, তার বেশি টাইম পাওয়া যাবে না। তার মানে ক্যালকুলেটর করে ফেলতে হবে। সব ক্যালকুলেটারে। এখন তো আমরা তো ছোট মানুষ না যে করে দেখানো লাগবে গুণ ভাগ যোগ বিয়োগ, ক্যালকুলেটারে পারি আমরা করতে। জি প্রো। তাহলে সুপার নোট গেল, এরপর হচ্ছে
মেশ এটা হচ্ছে অনেকটা কেভিএল এর মতো। এখন জয়েন করতেছে। এখানে মেশ কারেন্ট দুইটা মেশ হচ্ছে I1 আর I2। মেশ কারেন্ট I1 আর I2 দেওয়া আছে। তো এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে দুটো। আমরা প্রথমে এটার কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটা হচ্ছে কি প্লাস, যেটা দিয়ে বেরোবে সেটা মাইনাস। মাইনাস। তাহলে এখানে লুপ 1, লুপ 1 এ 45 মাইনাস 2 ইন্টু I1 মাইনাস, এখানে কি আছে এটার মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট যাচ্ছে এইদিকে, আবার I2 কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে, এরকম না? এই I2 কারেন্টটা কি I1 কে বাধা দেবে না? জি ব্রো, বাধা। এই জন্য এই মেশ থিওরেমের ক্ষেত্রে এরকম যে -12 ইন্টু I1 মাইনাস I2, অর্থাৎ যে লুপের কাজ করবো সেটা আগে আর বিপরীত যে লুপটা আছে সেটা হচ্ছে পরে। পরে I1 মাইনাস I2 মাইনাস 4I1। এখানে যেহেতু একটাই কারেন্ট আছে সেজন্য 4 ইন্টু এর কারেন্ট 4I1। ক্লিয়ার এটা? এরপর লুপ 2 তে এইখান থেকে যদি হিসাব করি তাহলে হচ্ছে 9I2 মাইনাস 9I2 মাইনাস 30 30 মাইনাস 3I2 মাইনাস 12I2 মাইনাস I1। এখানে I2 মাইনাস I1 মানে যে লুপে কাজ সেকেন্ড করবে লুপটা সেটা আগে, এটা আগে। এই I2 টা আগে। এরপরে আমরা দুটো আননোন আছে I1 আর I2, দুটো আননোন। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা I1 I2 এর মান পাবো না? জি ব্রো। এরপরে আরেকটা সার্কিট দেখি, এটা দেখলেই ক্লিয়ার হবে। আপনাদের এইগুলো কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না, এগুলো শুধু মানে জেনে রাখার জন্য। যদি আসলে একটা ম্যাথ মিস করা মানে অনেক পিছনে পড়ে যাও, আর একটা ম্যাথ পারা মানে অনেক আগায় যাও। প্রভু, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বেশি? থেভনিন আর থেভনিন সুপার? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থেভনিন আর মিশ্র সার্কিট এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। তারপর আছে সুপারপজিশন তো লাগবেই থেভনিন করার জন্য। জি প্রভু। নর্টন আর থেভনিন প্রায় একই। তো এখানে এই একটা সার্কিট আছে, এখানে যদি আমরা কেভিএল লুপ 1 এ কেভিএল দিই সেক্ষেত্রে 16 মাইনাস 4 I1 এর মাইনাস কারেন্টটা কি হবে? I1 মাইনাস, এটা যদি I0 ধরি, I1 মাইনাস I0, এখানে কিন্তু I2 নেই, শুধু I1 মাইনাস I0 মাইনাস 2 ইন্টু I1 মাইনাস I2, 2 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। কেভিএল এট লুপ এই I0 এই লুপে যদি দিই সেক্ষেত্রে কি হবে? -6I0 মাইনাস 8 ইন্টু I0 মাইনাস I2 মাইনাস 4 ইন্টু I0 মাইনাস I1 ইকুয়াল টু 0। ঠিক আছে? ও হ্যাঁ। প্রভু, I0টা কি প্রভু? আগেরটা তো কারেন্ট দুইটা মানে একসাথেই হইতেছিল, এই জন্য এটা তো হয় I0 না। আরেকটা লুপ, I0 আরেকটা লুপ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। I0 আরেকটা লুপ। এই যে I0 এর ক্ষেত্রে যে সময় নেবো সে সময় I0, 8 এর ক্ষেত্রে কি আছে? I0 যাচ্ছে আবার I2 যাচ্ছে, আর 4 এর ক্ষেত্রে I0 যাচ্ছে আবার I1 আছে, সেজন্য I0 মাইনাস I1 এটার ক্ষেত্রে I0 মাইনাস I2। ও এখন I2 কে লুপে যখন কেভিএল দিব তখন কি আছে? তখন 10I0 মাইনাস 2 ইন্টু I2 মাইনাস I2 I1। মাইনাস এখানে I2 এর কারেন্ট আর এটা আছে এই পাশের I1। কারেন্ট। এইভাবে করার পর এখানে কি তিনটা আননোন আছে, I0, I1 এবং I2। তিনটা আননোন, তিনটা সমীকরণ থেকে তিনটা আননোন মান বের করা যায়। ক্লিয়ার?
এগুলোতে আর বেশি ম্যাথ করাবো না, কারণ এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। ওই এই আরেকটা ম্যাথ আছে, এটা একটু দেখি। নোডাল অ্যানালাইসিস এর নোডাল অ্যানালাইসিস কিন্তু মানে বিএসসি পরীক্ষায়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষায় বেশি নোডাল অ্যানালাইসিস আছে। এই জন্য বুয়েটে যদি পরীক্ষা নেয় দিয়েও দিতে পারে। হুম। এগুলো হচ্ছে ইংলিশ বইয়ের ম্যাথ সব। তো এখানে আমরা প্রথমে নোটগুলো সিলেক্ট করব আগে। এই একটা নোট, এই একটা নোট, যেখানে তিনটা তিনটা আছে, জয়েন্ট আছে, তাই না? এই একটা নোট, এই একটা নোট, এই একটা নোট, আবার এই একটা নোট, এই একটা নোট, এগুলোকে নোট আইডেন্টিফাই করলাম। এখন নোট ইয়েতে কি করব, কেসিএল দেবো, তাই না? আরেকটা জিনিস দেখেন, এখানে যদি ইয়ে হয়, ভিএ হয়, এটা আছে ভিএ, এইখানকার ভোল্টেজ আছে ভিএ, তাহলে এখান থেকে আমরা যদি এই পয়েন্টের ভোল্টেজ ভিএ মাইনাস 60 লিখতে পারি না? আমরা কি আগে এটা যদি ভিএ হয়, তাহলে এখানকার ভোল্টেজ কত? এটা 60 হলে এখানকার ভোল্টেজ কত হবে? মাইনাস ভিএ, এখানে মাইনাস ভি হবে কেন? মাইনাস আন্দাজে। নেগেটিভ সাইডে। না না না, এটা একটা ভোল্টেজ সোর্স, ভিএ একটা voltage পয়েন্ট ভোল্টেজ, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। টোটাল ভোল্টেজ। আমরা এখানকার ভোল্টেজ কিভাবে বের করতে পারি? আমরা পয়েন্ট ভোল্টেজ বের করা শিখেছি না? এখান থেকে কি বিয়োগ এটা কি প্লাস আর এটা মাইনাস, এখানে কেবিএল দেবো একটা। ভিএ এখানে শেষ চিহ্ন কি মাইনাস 60 মাইনাস ইকুয়াল টু এখানকার ভোল্টেজ, এখানকার যে ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা আমরা কি লিখতে পারি? ভিএ মাইনাস 60 লিখতে পারি না? জি প্রো জি। কারোর প্রশ্ন আছে এটা নিয়ে? এটা কিন্তু অনেকে বোঝে না সহজে, আপনারা তো তাড়াতাড়ি বুঝে গেলেন। আঙ্কেল আরেকটা একবার বলেন একটু প্লিজ। এই পাশে আরেকটা আছে এরকম। এটার ক্ষেত্রে এই পয়েন্টের ভোল্টেজ কি ভিএ, তাই না? তো এখানে এর এর শেষ চিহ্ন আছে কি প্লাস আছে, এই জন্য এখানে ভিএ প্লাস 90, আর এখানে কি ছিল মাইনাস, ছিল ভিএ মাইনাস 60। এটা এই হয়েছে। এবার ক্লিয়ার? এই পয়েন্টের ভোল্টেজ হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভিএ ক্লিয়ার প্লাস এবার। 90, কারণ এইখানে একটা ভোল্টেজ ভিএ আছে, তার সাথে যদি আরেকটা এই ভোল্টেজটা যোগ করে দিই, 90 ভোল্টের একটা ব্যাটারি যোগ করি, সেক্ষেত্রে কি হবে? এখানকার ভোল্টেজ আরো বেড়ে যাবে। আর এটা কি এর সাথে এটা কি এর অপোজ করতেছে না? এখানকার কারেন্টটা কোন দিকে যাওয়ার কথা? এদিকে যাওয়ার কথা। আর এই ভোল্টেজটা কি করবে? এর কারেন্টটা কোন দিকে যাবে? এই গ্রাউন্ডের দিকে যাবে, এদিকে, তাই না? এটা কি করতেছে? এটাকে অপোজ করতেছে, এই জন্য এই পয়েন্টের ভোল্টেজটা আরো কমে যাবে। এটার ক্ষেত্রে কি আছে? এটার দুটো ক্ষেত্রে একই দিক যাচ্ছে। ডিরেকশন একই দিকে, অর্থাৎ এখানকার ভোল্টেজটা বেশি। তো এই পয়েন্টের ভোল্টেজ পেলাম। এখন নোড ইয়েতে ভিএ মাইনাস 60 মাইনাস ভিডি, নোড ইয়ে না, এটা হচ্ছে নোডে, ঠিক আছে, এটা নোডে। এখানে কারেন্ট এইদিকে যাচ্ছে একটা, আরেকটা এইদিকে যাচ্ছে, যেহেতু এই হচ্ছে গ্রাউন্ডিং, এটার ক্ষেত্রেও এইদিকে যাচ্ছে, অর্থাৎ সবগুলোর যোগফল হচ্ছে 0। এখানে এইটার কারেন্ট যদি নির্ণয় করি, সেক্ষেত্রে ভিএ মাইনাস 60 এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ভাগ হচ্ছে 4, এটা লেখা আছে না? এখানকার কারেন্ট ইকুয়াল টু এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস ভিডি ইকুয়াল টু 4। আমরা কিন্তু এইখান থেকে এইটার হিসাব করতেছি একবারে, আমরা এইটুকু আগে করে নিছি বোঝার জন্য। এটুকু যদি নাও লিখি সমস্যা নেই, একবারে কিন্তু আমরা এটা লিখতে পারি। বুঝতে ক্লিয়ার? এইটুকু আমরা বোঝার জন্য এইটুকু করে নিছি। বাস্তবে এখানে এই কারেন্টটা হিসাব হবে কিসের জন্য? এই টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ হচ্ছে এইটা, ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4, প্লাস এই ভিএ মাইনাস 0 ভাগ হচ্ছে 16, প্লাস
VA প্লাস 90 মাইনাস VB ভাগ হচ্ছে 8। একদম সহজ, তাই না? স্টেপ বাই স্টেপ যেতে হবে, একদম অমনোযোগী হলে কিছু বোঝা যাবে না। ঠিক আছে, এগুলো যাদের বেশি কঠিন লাগবে তারা বাদ দিতে পারে, সমস্যা নেই। তারপরে এখান থেকে একটা সমীকরণ পাবো আমরা। এরপরে নোট বি তে, নোট বি কই, নোট বি হচ্ছে এটা। নোট বি তে কি হচ্ছে, একটা কারেন্ট এইদিকে যাচ্ছে, একটা কারেন্ট এইদিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট কি হচ্ছে এইদিকে আসতেছে, তাই না? জি টু। তো একইভাবে আমরা ওইটাকেও কি করতে পারি, যে এটা ভিবি মাইনাস ভিসি ভাগ 4, আবার ভিবি মাইনাস 0 ভাগ 8 ইকুয়াল টু ভিএ প্লাস 90 মাইনাস ভিবি ভাগ 8। এটা লিখতে পারি, তাই না? জি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ডি তেও সি তে এইভাবে কেসিএল প্রয়োগ করে এর কারেন্ট গুলো বের করতে পারি। ঠিক আছে, আর ডিসি সার্কিটে আর কারোর কোনো জিজ্ঞাসা সমস্যা আছে? সোর্স কনভার্সন আমরা দেখাইনি না? আপনাদের কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে ছবি তুলেও দিতে পারেন, কালকে কিন্তু পরীক্ষা হবে। জি টু। সোর্স কনভার্সনের ক্ষেত্রে আছে, ওটা শুধু একটু দেখাই দিই। সোর্স কনভার্সন অর্থাৎ ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে রূপান্তর করব, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। অর্থাৎ এইখানে একটা ভোল্টেজের সাথে সিরিজে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে ওইটাকে কারেন্ট সোর্সে নিলে কিরকম আসে, ওই রেজিস্ট্যান্সটা Parallel হয়ে প্যারালালে যায়। চলে যায় এবং ওই রেজিস্ট্যান্স দিয়ে ওই ভোল্টেজের ভাগফল যেটা হয় সেটা হয় ওই কারেন্ট সোর্সের মান। আবার একইভাবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে ওইটাকে সিরিজে নিয়ে লেখা যায় এবং ওইটার সাথে ওই রেজিস্ট্যান্সের গুণফল হয় ওই ভোল্টেজ সোর্সের মান। এটা অনেক অনেক জায়গায় আমরা অনেক জটিল জটিল ম্যাথের ক্ষেত্রে এই সোর্স কনভার্সন করতে পারি, তাহলে সহজে করা যাবে। এখানে এই ম্যাথটা দেখতে পারি, এখানে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার সোর্স, এর সাথে একটা প্যারালালে একটা লোড দেওয়া আছে। সোর্স কনভার্সনের নিয়ম হচ্ছে কি, কারেন্ট সোর্সের সাথে যদি প্যারালালে রেজিস্ট্যান্স থাকে তাহলে ওকে সোর্স কনভার্সন করা যাবে। আবার ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যদি থাকে তাহলে সোর্স কনভার্সন করা যাবে। তাহলে 3 অ্যাম্পিয়ার আর এই 4 আছে, তাহলে এখানে কি হবে, 3 এর সাথে 12 ভোল্ট, আর এটা চলে যাবে কিসে, সিরিজে চলে যাবে, আর এদিকে যা আছে তাই। এখন এই দুটো মিলে কি হচ্ছে 6, জি টু। যা আছে তাই। এখন এটাকে আবার কারেন্ট সোর্সে রূপান্তর করা যায়, 3 এর সাথে 12, তাহলে 4 অ্যাম্পিয়ার, এটাকে প্যারালালে নিয়ে গেলাম। এখান থেকে আমাদের কি লাগবে, এরপর হচ্ছে এই দুটো ডিরেকশন কি দেওয়া আছে, বিপরীত দিকে দেওয়া আছে, তাই না? দুটো ডিরেকশন দুই দিকে দেওয়া আছে, একটা উপরে একটা নিচে। এই জন্য এটাকে কি হবে, 4 মাইনাস 2 অ্যাম্পিয়ার এই সোর্সের মান। এখন এটা আর এটাকে যদি আমরা প্যারালাল করি তাহলে কি আসে, 12। ও ইয়া, প্যারাল 1.6। 1.6। না এখানে প্যারালাল করা যাবে না, এখানে কারেন্ট চাইছে, সবগুলো শাখার কারেন্ট চাইছে। তাহলে I8 যদি বাইর করি তাহলে এর বিপরীত শাখা হবে 6 আর 3, এই দুটো মিলে I8, তাই না? আবার যে সময় I8 এর কারেন্ট পেলাম, I8 এর ভোল্টেজ পেলাম, এটা শুধু এইটুকুই চাইছে। তাহলে আজকে এই পর্যন্ত। আর কারো সমস্যা থাকলে মেসেঞ্জারে নক করতে পারো। আর কালকে পরীক্ষা কয়টায় তাহলে মনে আছে কারো? 7টায় প্রো, 7:30। কই 7:30?
ও রুটি সকালে না পরীক্ষা, না বিকালে দেবো? তাহলে 7:30-এ থাক পরীক্ষা। প্রভু বিকালে দেন কেন, একটু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিকেলে হইলে ভালো হয়। প্রিপারেশন নিতে। ঠিক আছে, আমি তাহলে ইন্ট করলাম, আমার একটু ব্যস্ত আছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ।